হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবার সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা পাগলা ঘণ্টা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। ঈদের পর প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের ওপর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, এই জন্য এই ব্যবস্থা বলে জানান তিনি। এছাড়া মহাখালী এলাকায় স্বাস্থ্য সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা দিতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, যশোর সহ দেশের 10টি হাসপাতালে আইসিইউ সেবা আরও শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একটি করে ভেন্টিলেটর এবং 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন। নিরাপত্তাহীনতা আমার ডাক্তাররা বা রুগীরা ভুগে, পাগলা ঘন্টা বাজাইলে যাতে সব ডাক্তাররা একত্রিত ইমার্জেন্সি অ্যালার্ম, এটাকে আমি বাংলায় বললাম পাগলা ঘন্টা, ইমার্জেন্সি অ্যালার্ম সেন্ট্রাল অ্যালার্মিং সিস্টেমের আন্ডার আনার চেষ্টা করতেছি টু এনশিওর দ্য সিকিউরিটি। অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের। আরেক সাবেক সচিব এইচ.এম. শফিকুজ্জামান এমন চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় জানান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ডলার যন্ত্রপাতি এবং পরিচালনার খরচ। রাজধানীর বনানীতে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শিরোনামে গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে জনগণ জানতে পারবে কিনা, এসব চুক্তি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় জানান সাবেক সচিব এইচ.এম. শফিকুজ্জামান। যদি এমন চুক্তি করা হয় বা এমন একটা বিষয় যেটা আমরা দেখলাম যে ইউএস ট্রেড যে ডিল হয়েছে, এবং তখন আমি সরকারি ছিলাম, এবং সেখানে আপনার নন ডিসক্লোজার বলে আপনার কার সাথে আলোচনা করা হলো না, যে ডকুমেন্টটা দিল সেটা স্বাক্ষর করা হলো, এই জায়গাটা কিন্তু জনগণকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে, এবং এই বিচ্ছিন্ন রাখার কারণেই কিন্তু এই মাঝে মাঝে আপনার এরকম বিস্ফোরণ হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দিলে কোনোভাবেই চলবে না, মোহাম্মদ ইউনূসের এমন দাবির সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। মার্কিন বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতাও করেন তিনি। 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকম বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? কিন্তু আমরা সেরকম তত্ত্ব প্রচার করবার চেষ্টা করেছি। স্বাধীনতার পর বিদেশিদের সাথে সব চুক্তি প্রকাশের দাবি করে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ইউনূস গোলামির উপর গোলামি চুক্তি করেছেন বলে সমালোচনা রয়েছে। এই চুক্তি করার ব্যাপারে উনি যে সময়টা নিয়েছেন, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং এই সময়ে উনি এটা নৈতিকভাবে করতে পারেন না। উনি এটা অন্যায় করেছেন, এটা বাংলাদেশের মানুষের সাথে অবিচার করেছেন, গোলামির চেয়ে গোলামির চুক্তি করেছেন ডক্টর ইউনূস। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, নিজস্ব ভিত্তি নির্মাণ করে এর সাথে বিদেশি বিনিয়োগের সমন্বয়ে উন্নয়ন করতে চায় সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2 অর্থবছরের কর কাঠামো আগেই নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এতে আয় না বাড়লেও আগামী বাজেট থেকে বাড়তি করের চাপে পড়বেন ব্যক্তি শ্রেণীর করদাতারা। চলতি বাজেট অনুযায়ী আগামী 2 অর্থবছর করমুক্ত আয়ের সীমা বেড়ে হচ্ছে 4.25 লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত সীমা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া। আগামী 2026-27 ও 27-28 অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতারা কি হারে কর দেবে তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়। তবে আয়ের স্তর ও কর হারে আনা হয় ব্যাপক পরিবর্তন, ফলে নতুন করে হিসেব কষতে হচ্ছে করদাতাদের। আগামী 2 অর্থবছরে 3,75,000 টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এরপরে 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকায় 15%, পরবর্তী 5 লাখ টাকার জন্য 20% এবং তার পরবর্তী 20 লাখ টাকা আয়ের জন্য 25% এবং অবশিষ্ট টাকার জন্য 30% হারে আয়কর দিতে হবে। এদিকে চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা। এর পরের 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 10%, পরের 5 লাখ টাকার জন্য 15%। এভাবে সর্বোচ্চ 30% হারে আয়কর দিতে হচ্ছে।
প্রতিটি স্তরে কর হার ৫% করে বাড়ানোয় নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ ধনী সবাইকে বাড়তি হারে আয়কর দিতে হবে। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন ১,০০০ টাকা আয়কর দেওয়ার বিধান করেছে বিগত সরকার। তাদের করমুক্ত আয়সীমা পার হলেই ১,০০০ টাকা কর দিতে হবে। ৫ লাখ টাকা যদি করেন, সেটা আমাদের যেটা অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড, কারণ এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে অথবা পুঁজি ভেঙে অথবা ধার করে তার সংসার চালাচ্ছে। তাদেরও তো একটা নিঃশ্বাস ফেলানোর একটা স্পেস লাগবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় যৌক্তিক। ৩,৭৫,০০০ থেকে ৪.৫ লাখ 5 লাখ করে দিলে বিশাল অঙ্কের রাজস্ব হানি হবে না। আসলে এর চেয়ে বেশি টাকা তো আপনার এই রাজস্বের মধ্যে নাই। আপনার দেখা যাচ্ছে যারা রিটার্ন দেয় আমরা বারবার তাদের কাছেই যাচ্ছি, কিন্তু যারা রিটার্ন দিচ্ছে না তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আগামী অর্থবছরের বাজেটে অন্তর্বর্তী সরকার ঘোষিত করমুক্ত আয়সীমায় বহাল রাখতে চায় এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এই সরকারের প্রথম লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে ৫ দিনে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাটের বাজার ও চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে বর্তমানে কাঁচা পাট ও পাটজাত পণ্য ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্তত ১২টি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে পাটের চাহিদা বাড়লেও সাম্প্রতিক সময়ে রপ্তানি কিছুটা ধীরগতি। ব্যবসায়ীরা জানান, সহজ শর্তে ঋণ, নিত্য নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও কারখানা উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সর্বোপরি আমাদের একটা বাজার গবেষণা দরকার, যে এই যে মার্কেট রিসার্চ বলি বা সার্ভে, সেই বিষয়টাকে আমরা ওনাদেরকে একটু ওনাদের বিবেচনায় নিতে বলেছিলাম। তেজগাঁওয়ে পাট পণ্য মেলার উদ্বোধনে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পাট পণ্যের মান ও বাজার সম্প্রসারণে কাজ চলছে। আর প্রতিমন্ত্রী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের যে পরিকল্পনা নিলে সত্যিকার অর্থে সেক্টরের সুবিধা হবে, সরকারের স্বার্থ, সংশ্লিষ্ট সরকারের অবস্থান, দেশের স্বার্থ, সবকিছু মিলিয়ে আপনাদের স্বার্থকে একত্রিত করে আমরা সামনের দিকে একটা পলিসি করতে চাই। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ১ বিলিয়ন থেকে ৫-৭ বিলিয়ন করতে হবে। আর পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি সরকারি পাট কলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। এক সময় রপ্তানি আয়ের ৯০% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে ২%। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। পাট পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিতের পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে ৭ বছরে ৫ গুণ বেড়েছে ধানের আবাদ। এর মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছেন এই জনপদের হাজারো কৃষক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান। কৃষি বিভাগ বলছে, মোট আবাদি জমির পরিমাণও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবার। ২০০৯ সালের ২৫ মে আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। এরপর লবণাক্ততা বেড়ে যাওয়ায় ৩ উপজেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষে বিপাকে পড়েন কৃষক। ধীরে ধীরে লবণ সহিষ্ণু জাতের ধানের চাষ শুরু করেন স্থানীয়রা। এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে শুরু করেন উপকূলীয় জনপদের বাসিন্দারা। ২০১৯ সালে মাত্র ৪,০০০ হেক্টর জমিতে ধান আবাদ হলেও গত ৭ বছরে তা বেড়েছে ৫ গুণ। মানে আগে যেখানে আপনার ধান হইতো আপনার বিঘেতে ৮ বস্তা ১০ বস্তা, এখন সেখানে ধান হচ্ছে আপনার ১৫ থেকে ১৬ বস্তা, আরও বেশি হচ্ছে। কৃষি কাজ করা শুরু করেছি, কিছু কিছু জায়গায় ধান হচ্ছে, কিন্তু লবণ বরণের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। বেরাক ১৭, রড মিনিগেট এসব ধানগুলো চাষ করতেছি। এসব ধানগুলো চাষ করলে বিঘা বইতে আপনার প্রায় ১৫ থেকে ১৬-১৭ মণ ধান হচ্ছে। কৃষি বিভাগ বলছে, এবার উপকূলীয় এলাকাটিতে মোট জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। মূলত লবণ সহিষ্ণু ৪টি জাতের ধানের আবাদ ভালো হচ্ছে। বৃধান ৬৭, বৃধান ৯৭, বৃধান ৯৯ এবং বিনাধান ১০। বিনাধান ১০ সবচাইতে এই ৪টি জাতের মধ্যে বেশি লবণ সহিষ্ণু। হাইব্রিড এবং আমাদের যে ইনব্রিড যে ৪টি জাতের নাম বললাম,
এগুলা দিয়ে আমরা এই 20,000 হেক্টরকে কাভার করেছি। এবছর জেলায় 82,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে লবণ সহিষ্ণু জাতের ধান হয়েছে 20,000 হেক্টর জমিতে, আর মোট ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 4,20,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।